ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অক্ষরেখা, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা, 180 ডিগ্রি অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে দিচ্ছি। এর সাথে সাথে আমাদের ভারতের সময় আমেরিকার সময় বা লন্ডনের সময় থেকে এগিয়ে আছে না পিছিয়ে আছে, কেন এগিয়ে আছে বা কেন পিছিয়ে আছে, সেই সমস্ত বিষয়গুলোকে এখানে আমি তুলে ধরছি। আশা করছি প্রত্যেকেরই ভিডিওটি কিন্তু কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে। প্রথমে আছে দেখো অক্ষরেখা। ঠিক আছে, অক্ষরেখাটা কি? আমরা যখন পৃথিবীর ম্যাপ দেখি তখন পৃথিবীর গায়ে, বিশেষ করে স্কুল বা কলেজে যে গ্লোব থাকে, সেই গ্লোবের গায়ে কিন্তু বিভিন্ন দাগ থাকে। পূর্ব থেকে পশ্চিম দিকে বৃত্তাকার কিছু কিছু দাগ থাকে, উত্তর থেকে দক্ষিণে অর্ধবৃত্তাকার কিছু কিছু দাগ থাকে, তাই না? তো ওইগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওর মধ্যে অ্যানালাইসিস করছি। তো কি বলছে দেখো, নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখাটা কি? এটা যদি পৃথিবী হয়, ঠিক তার মাঝখান দিয়ে একটা রেখা গেছে, তার মান 0 ডিগ্রি। এর উত্তর বা দক্ষিণে, ওটাই বলেছে দেখো, নিরক্ষরেখার উভয় দিকে সমমানের অক্ষাংশগুলিকে যুক্ত করে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত পরস্পর সমান্তরাল যেসব পূর্ণবৃত্তাকার কাল্পনিক রেখা পাওয়া যায় তাদেরকে বলছে অক্ষরেখা। ঠিক আছে, তাহলে নিরক্ষরেখা থেকে উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত সম্পূর্ণ পূর্ণবৃত্ত যে রেখাগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বলবো আমরা অক্ষরেখা। তাহলে অক্ষরেখা আঁকতে গেলে বা অক্ষরেখা জানতে গেলে প্রথমে আমাদের নিরক্ষরেখা জানতে হবে, তাই না? তো নিরক্ষরেখাটা কি? পৃথিবী তো বৃত্ত, ঠিক তার মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যে পূর্ণবৃত্তাকার যে রেখাটা আছে সেটাকে আমরা বলবো নিরক্ষরেখা। নিরক্ষরেখার কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র কিন্তু একটাই বিন্দু, ঠিক আছে? ওই জন্য নিরক্ষরেখার মানটা কত হয়? 0 ডিগ্রি হয়, মনে থাকবে। তার নিরক্ষরেখার মান, নিরক্ষরেখার কেন্দ্র আর তোমার হচ্ছে পৃথিবীর কেন্দ্র একটা বিন্দুতে অবস্থান করে, ওই জন্য তার মানটা কি হয়? 0 ডিগ্রি হয়। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। এরপর উপর দিকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম করতে করতে লাস্টে সর্বোচ্চ উত্তর দিকে 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি কি হয় বলতো? নর্থ। তাহলে সর্বোচ্চ অক্ষরেখার মান কত? 90 ডিগ্রি। এবং এরপর দেখো দক্ষিণ দিকে এরকম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করতে করতে 90 ডিগ্রি কি পাবো আমরা? সাউথ পাবো। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অক্ষরেখার সর্বোচ্চ মান কত, তাহলে তার উত্তর হবে 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রি আসলে একটা অক্ষরেখা না, ওটা কিন্তু একটা জাস্ট বিন্দু। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে 90 ডিগ্রি বা উত্তর বা দক্ষিণ যে মানটা আছে সেটা কিন্তু আসলে কোনো অক্ষরেখা না, অ্যাকচুয়ালি ওটা একটা বিন্দুতে পরিণত হয়েছে। তাই এটাকে বলা হয় উত্তর মেরু বিন্দু, উত্তর মেরু বিন্দু বলা হয় এটাকে। ঠিক আছে, বা উত্তর মেরু বলা হয়। আর এটাকে বলা হয় দক্ষিণ মেরু বা দক্ষিণ মেরু মেরু বিন্দু বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস পরীক্ষাতে আসে, যদি পরীক্ষাতে আসে মোট অক্ষরেখার সংখ্যা কত, মনে রাখবে নিরক্ষরেখা নিজেও কিন্তু একটা অক্ষরেখা। অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে বড়, ওই জন্য ওইকে মহাবৃত্ত বলা হয় বা নিরক্ষরেখা বলা হয়। ঠিক আছে, কিন্তু এই নিরক্ষরেখা নিজেও কিন্তু একটা অক্ষরেখা। আর তাহলে অক্ষরেখার মোট সংখ্যা কত পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা হিসাব করে কি দেখবো? 90 প্লাস 90 প্লাস নিরক্ষরেখা একটা, তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18 আর 1-এ 80, 81, তাই না? তাহলে কত হলো? 181টা। কিন্তু এই 180, 81টা উত্তর হবে না। পরীক্ষায় দিতে পারে যে মোট অক্ষরেখার সংখ্যা কত, তাহলে অনেকে এরকম হিসাব করবে, উপর দিকে 90, নিচের দিকে 90, 180টা, আর মাঝখানে নিরক্ষরেখা একটা যোগ করে দিব 181। কিন্তু 181 উত্তর করলেই হয়ে যাবে ভুল। এই 181 তোমাদের হিসাবে ঠিক আছে, কিন্তু তার সাথে এই 90 আর এই 90 দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 179। তাহলে অক্ষরেখার মান কত আছে? মোট 179টা। এই দুটো কেন বাদ গেল? 90 ডিগ্রি উত্তর বা 90 ডিগ্রি দক্ষিণ, এটা কিন্তু কোনো প্রকার অক্ষরেখা না, এটা জাস্ট একটা বিন্দু। ওই জন্য মোট অক্ষরেখার সংখ্যা 179 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, প্রতিটি অক্ষরেখা সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করায় এদেরকে বলছে সমাক্ষরেখা। তাহলে অক্ষরেখার অপর নাম কি? সমাক্ষরেখা। সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যোগ করে, তাই এটাকে বলা হয় সমাক্ষরেখা। ক্লিয়ার? আচ্ছা, অক্ষরেখার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। আচ্ছা, ভিডিওটি তোমাদের একটু বড় হতে পারে, ভিডিওটি বড় হতে পারে। একটা ভিডিওতে আমি টোটাল এই চ্যাপ্টারটাকে কভার করে দিচ্ছি। তোমরা আপার প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই সোশ্যাল স্টাডিজ পড়তেই হবে, এবং এটা একটা স্কোরিং সাবজেক্ট। সোশ্যাল স্টাডিজ থেকে 55-56 মার্কস কিন্তু তোলা যায় 60-এর মধ্যে। ওকে, আমি এগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু দেখবে। আচ্ছা, অক্ষরেখার কিছু বৈশিষ্ট্য পাবো। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি বলেছে? বলেছে বিস্তার। মনে রাখবে অক্ষরেখাগুলো কোন দিকে বিস্তৃত? পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত। আর দ্রাঘিমা রেখাগুলো মনে রাখবে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। ক্লিয়ার?
আচ্ছা, বৃত্তাকার অক্ষরেখাগুলি কিন্তু পূর্ণ বৃত্তাকৃতি কাল্পনিক রেখা এবং কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে অক্ষরেখাগুলো আসলে এরকম করে করে গেছে, এরকম করে করে গেছে অক্ষরেখাগুলো। তাহলে অক্ষরেখা মানে কি? একটা বৃত্ত, আর একটা বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। আর এটা কিন্তু একটা কি পূর্ণ বৃত্তাকৃতি কাল্পনিক রেখা। ওকে, এরপর আছে দেখো অসমান দৈর্ঘ্য, পরিধি সমান নয়, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায়, নিরক্ষরেখায় বৃহত্তম এবং দুই মেরুবিন্দুতে শূন্য। ঠিক আছে, তাহলে এই যে যেটা বলেছে অক্ষরেখা, অক্ষরেখা তাহলে নিরক্ষরেখাতে তার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর মেরুবিন্দু থেকে সেটা কি হয় না শূন্য হয়। ওকে, সমান্তরাল, মনে রাখবে অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সঙ্গে উপর বা দক্ষিণ দিকে কিন্তু সমান্তরাল ভাবে থাকে, মনে থাকবে। আচ্ছা, সংখ্যা ও মান যেটা বললাম 179টা আছে 1 ডিগ্রি অন্তর, আর সর্বোচ্চ অক্ষরেখার মান 90 ডিগ্রি, আর সর্বনিম্ন অক্ষরেখার মান কত না 0 ডিগ্রি হবে। 6 নম্বর বৈশিষ্ট্য আছে দেখো, বলছে নিরক্ষরেখার কেন্দ্রবিন্দু আর পৃথিবীর কেন্দ্রে, নিরক্ষরেখার যে কেন্দ্রবিন্দু আর পৃথিবীর যে কেন্দ্র সেটা কিন্তু একটাই বিন্দু, একটাই পয়েন্ট। ওকে, আর নিরক্ষরেখাকে কি বলা হয়? মহাবৃত্ত বা গ্রেট সার্কেল বলা হয়। পরীক্ষায় আসে যে কাকে মহাবৃত্ত বলা হয় বা নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয়। ঠিক আছে, আচ্ছা, অক্ষরেখার সংখ্যা ও মান অলরেডি আমরা করেছি। দেখো 89টা উত্তর দিকে, 89টা দক্ষিণ দিকে, আর একটা কোথায় আছে? নিরক্ষরেখা। এই দুটোকে যোগ করলে হবে 179টা। আমি যেটা উত্তর করলাম যে 90 প্লাস 90 বিয়োগ প্লাস 90 যোগ 1 বিয়োগ 2 করেছিলাম আমি, তাই না? মানে এখানে আমি দেখেছিলাম 181 থেকে 2 বিয়োগ, সেটা করলে হবে। বা তুমি যদি এটা ধরো মাঝখানে নিরক্ষরেখা, উপর দিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে কত আছে? 89টা আছে, আর নিচের দিকে 89টা আছে। তাহলে 89 প্লাস 89 আর এই নিরক্ষরেখা একটা যোগ করলে হবে 179, একই ব্যাপার। তুমি যেভাবে পারো মনে রাখলেই হলো। আচ্ছা, এরপর চলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা কাকে বলে দেখে নেব। নিরক্ষরেখার সাপেক্ষে অক্ষরেখাগুলো হলো, তাই না? বলছে দেখো সুমেরু ও কুমেরু বিন্দু, সুমেরু মানে 90 ডিগ্রি উত্তর, কুমেরু মানে দক্ষিণ 90 ডিগ্রি দক্ষিণ। সেটা থেকে ধরো এটা পৃথিবী, এটা সুমেরু, এটা কুমেরু, এটা থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে বৃহত্তম বৃত্তাকার কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে তাকেই বলছে নিরক্ষরেখা। পৃথিবীর কেন্দ্র আর নিরক্ষরেখার কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত, তাই এর মান হচ্ছে 0 ডিগ্রি। ইন্টারভিউতে প্রশ্ন ধরে যে নিরক্ষরেখার মানটা কেন 0 ডিগ্রি ধরা হয়েছে, এটাকে তো আমরা 90 ডিগ্রি ধরতে পারতাম। এটার কারণ হচ্ছে এটা যে পৃথিবীর কেন্দ্র আর নিরক্ষরেখার কেন্দ্র একটাই বিন্দুতে অবস্থিত, ওর কোনো মান হয় না। ওই জন্য এটাকে আমরা কি বলবো, এর মানটা কত ধরা হয়েছে না 0 ডিগ্রি ধরা হয়েছে। চলো 4 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে নিরক্ষীয় তল। ঠিক আছে, নিরক্ষীয় তল বলছে নিরক্ষরেখা আর পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত তাকে কিন্তু নিরক্ষীয় তল বলা হয়। তাহলে পৃথিবীর নিরক্ষরেখাটা আর পৃথিবীর কেন্দ্রটা, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র মানে নিরক্ষরেখা আর পৃথিবীর কেন্দ্র একটা তলের উপর অবস্থিত। ঠিক আছে, ভালো করে দেখো, এটা হচ্ছে নিরক্ষরেখা, পৃথিবীর মাঝখান দিয়ে আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা দেখো একটা এইভাবে তলের উপর অবস্থান করছে না, এই একটা তল আঁকা আছে এখানে। নিরক্ষরেখাটা কি একটা তলের উপর অবস্থিত। ধরো একটা তরমুজ আছে, তরমুজটাকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে দুটো খণ্ড হচ্ছে, তাহলে দেখো দুটোকে জোড়া লাগালে কি হবে, আবার জয়েন্ট হয়ে যাবে, তাই না? তো একটা তল বেরিয়ে আসবে, ওই তলটাকে কি বলবো আমরা? নিরক্ষীয় তল বলবো। তাহলে নিরক্ষরেখার পৃথিবীর কেন্দ্র যে তলের উপর আছে সেটাকে বলবো নিরক্ষীয় তল। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাটলে যে কাল্পনিক তল পাওয়া যায় তাকেই বলছে নিরক্ষীয় তল। আচ্ছা, এই ভিডিওটা শুধুমাত্র যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য কাজে লাগবে সেটা কিন্তু না। তোমরা যারা এসএলএসটি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন ইন্টারভিউতে ধরতে পারে, তোমরা কিন্তু দেখে নিও ভিডিওটা ভালো করে। আচ্ছা, এটি পৃথিবীকে উত্তর আর দক্ষিণ দুই গোলার্ধে ভাগ করেছে, তাহলে এই নিরক্ষীয় তলটার জন্যই এদিকে উত্তর গোলার্ধ আর এদিকে কি হবে, দক্ষিণ গোলার্ধ হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ কি 90 ডিগ্রি কোণে আছে। পৃথিবীর অক্ষটা কি জিনিস? এটা ধরো পৃথিবী, উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত যদি আমরা একটা রড ঢুকিয়ে দিই বা একটা যদি রেখা কল্পনা করি, ঠিক আছে, বা একটা দণ্ড কল্পনা করি, তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পৃথিবীর অক্ষ। ওকে, তো এই কি বলছে, তলটা পৃথিবীর অক্ষের সঙ্গে 90 ডিগ্রি মানে একদম খাড়া ভাবে থাকে। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা কেন? আমরা তো জানি যে নিরক্ষরেখা কি বলছে, বিষুব রেখা, তাই না? বা পৃথিবীকে কোন কোন দিন বিষুব রেখা বলছে, মানে কোন কোন দিন পৃথিবীতে নিরক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই না? তো ওই প্রশ্নগুলো অলরেডি একটা ভিডিওতে অ্যানালাইসিস আমি করেছি। বিষুব শব্দের অর্থ হচ্ছে সমান দিন রাত। একমাত্র নিরক্ষরেখাকে ছায়াবৃত্ত সারা বছর ধরে সমদ্বিখণ্ডিত করায়
এই রেখা বরাবর প্রতিটি স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তাই একে বলছে বিষুব রেখা। ঠিক আছে, তার মানে এই যে যে নিরক্ষরেখাটা আছে, এই নিরক্ষরেখার মান তো 0 ডিগ্রি। এইটার মধ্যেই কিন্তু ছায়াবৃত্ত গোটা পৃথিবীকে সারা বছর কম বেশি দুটো খণ্ডে ভাগ করে, মানে একদিকে একদিকে হচ্ছে এই নিরক্ষরেখা বরাবরই কি হয়, ছায়াবৃত্তটা থাকার জন্য মানে দিন ঘন্টা 12 ঘন্টা দিন হয় আর 12 ঘন্টা রাত্রি হয়। ওকে, ছায়াবৃত্তটা কি, পৃথিবীর অর্ধাংশের যেদিকে দিন থাকে আর যেদিকে রাত থাকে তার মাঝের অংশটাকে বলা হয় ছায়াবৃত্ত। ওকে, দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে, কর্কটক্রান্তি রেখা আর হচ্ছে মকরক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখার মান মনে রাখবে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি কি হবে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার মান। আর কর্কটক্রান্তি রেখাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, আর মকরক্রান্তি রেখাকে কি বলা হয়, ট্রপিক অফ ক্যাপ্রিকন। এটার মান কত, 23.5 ডিগ্রি কি হবে না, সাউথ হবে। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে যে ট্রপিক অফ ক্যান্সারের মান কত, তো 23.5 ডিগ্রি আমরা সবাই জানি, কিন্তু 23.5 ডিগ্রি নর্থ না সাউথ সেটাই কিন্তু মেন। 23.5 ডিগ্রি নর্থ, আর মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি সাউথ হবে। ওকে, তো এর সাথে আরো দুটো জিনিস মনে রাখবে, কর্কট সংক্রান্তি কবে হয় এবং মকর সংক্রান্তি কবে হয়। 21শে জুন মনে রাখবে, 21শে জুন সূর্য এই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ওই 21শে জুনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। আর মনে রাখবে 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর সূর্য কি করে না মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই এই 22শে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি। ঠিক আছে, তাহলে এই যে যেটা 21শে জুন সূর্য তাহলে কি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিল, তো উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কিন্তু 21শে জুন, মনে রাখতে হবে। আর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কত, কবে না 22শে ডিসেম্বর। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, উত্তর গোলার্ধে যেদিন সবচেয়ে বড় দিন থাকে মানে 14 ঘন্টা দিন থাকে আর 10 ঘন্টা থাকে হচ্ছে রাত্রি, তো দক্ষিণ গোলার্ধে কিন্তু ঠিক উল্টা হবে। যদি প্রশ্ন আসে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে হয়, তাহলে সেটা কিন্তু উত্তর হবে 21শে জুন। ঠিক আছে, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয়, 21শে জুন। এখন চলে আসি 22শে ডিসেম্বর। ঠিক আছে, আজকে দেখো 22শে ডিসেম্বর, আজকে ডিসেম্বর মাসে কত তারিখ, 11 তারিখ, আর 11 দিন পর হচ্ছে 22শে ডিসেম্বর হবে। তো এই 22শে ডিসেম্বরে কি হয় বলতো, 22শে ডিসেম্বরকে বলছে মকর সংক্রান্তি, মানে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপরে সূর্য ওই দিন লম্বভাবে কিরণ দেবে। তাহলে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে, সেটা কিন্তু 22শে ডিসেম্বর। আর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কবে হবে, এই 22শে ডিসেম্বর। এখন দেখবে দিন খুব ছোট না, দিন ছোট হতে হতে এই 22 তারিখ এমন হবে দেখবে সকালে সূর্য উঠবে, 10 ঘন্টা পরেই সন্ধ্যা লেগে যাবে। ঠিক আছে, তার মানে কি বলতো, এখন পর্যন্ত আমাদের আজকে 11 তারিখ, তো আজকে কিন্তু দিনটা একটু ছোট হচ্ছে, কালকে আরো একটু ছোট হবে, তারপর আরো একটু ছোট হবে, ছোট হতে হতে 22শে ডিসেম্বর গিয়ে আমাদের উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হবে, মানে 10 ঘন্টা হবে দিন আর 14 ঘন্টা হবে রাত্রি। ঠিক আছে, তারপর 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে আস্তে আস্তে আবার উত্তর দিকে শিফট করবে, তখন আমাদের এখানে মানে উত্তর গোলার্ধে অফিসিয়ালি দিন আস্তে 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 বড় হবে। ওই জন্য দেখবো আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি, তাই কি না, মানে 25শে ডিসেম্বর আসলে বড়দিন আমাদের এদিকে বড়দিন না, দিনটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে বড়দিন, কিন্তু আমাদের উত্তর গোলার্ধে ছোট দিন থাকে, কিন্তু ছোট দিনের পর থেকে বড়দিন হওয়া শুরু হয়, ওই জন্য 25শে ডিসেম্বর বড়দিন। ঠিক আছে, আচ্ছা চলো পরের নাম্বার কি আছে দেখো। হ্যাঁ, যেটা অলরেডি আলোচনা করলাম, 21শে জুন আর 22শে ডিসেম্বর কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা যখনই বলবে এই দুটো ডেট অবশ্যই মনে রাখবে। আরো দুটো ডেট আমাদের ভূগোলে জানতে হয়, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। ওই 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্য কি করে বলতো, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ওই দিন কিন্তু গোটা পৃথিবীতে মানে দুটা পৃথিবীর একদম ঠিক মাঝখানে থাকছে সূর্য, গোটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে, মানে 12 ঘন্টা দিন থাকে 12 ঘন্টা রাত থাকে গোটা পৃথিবীতে। ওকে, কত তারিখে, 21শে জুন আর 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, আচ্ছা এরপর চলো 8 নম্বর সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট কিন্তু একটা যন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ষষ্ঠাংশ মানে 60 ডিগ্রি। একটা বৃত্তে কত থাকে, 360 ডিগ্রি, 6 দিয়ে ভাগ করলে কত পাবো, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা যন্ত্র। এই যন্ত্রটা কি করে, সূর্য আর মেরু নক্ষত্রের সর্বোচ্চ উন্নতি কোণকে পরিমাপ করে। ঠিক আছে, যে যন্ত্র দিয়ে সেটাকে বলা হয় সেক্সট্যান্ট যন্ত্র। এটা এই যে সূর্যের উন্নতি কোণকে পরিমাপ করে যে কোনো একটা জায়গার বা কোনো একটা স্থানের অক্ষরেখা বা অক্ষাংশের মানটাকে নির্ণয় করতে পারে বা নির্ণয় করে। তো এই যন্ত্রটাকে আমরা কি বলবো, সেক্সট্যান্ট যন্ত্র বলবো। তাহলে কি নির্ণয় করে এটার দ্বারা, এটার দ্বারা কিন্তু সূর্যের উন্নতি কোণ পরিমাপ করে কোন স্থানের অক্ষাংশকে নির্ণয় করা হয়। চলো 9 নম্বর যে প্রশ্ন আছে দেখো, 9 নম্বরে বলেছে দ্রাঘিমা রেখা, মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড, দ্রাঘিমা রেখা কাকে বলে। ঠিক আছে, দেখো এই যে পৃথিবীর এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, ওই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা রেখা কল্পনা করা হয়েছে অর্ধবৃত্ত।
সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা কোথা দিয়ে গেছে বলতো? গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে, মানে লন্ডন শহরের উপর দিয়ে গেছে। এর মানও কিন্তু 0 ডিগ্রি। কেন? এই রেখাটা আর পৃথিবীর কেন্দ্র একটা জায়গা বরাবরই গেছে, তাই এটার মানও কিন্তু আমরা 0 ডিগ্রি বলবো। তাহলে এটাকে বল মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার পূর্ব দিকে 1 ডিগ্রি অন্তর করে যে রেখাগুলো পাবো, অর্ধবৃত্ত রেখা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এদিকেও আমরা 1 ডিগ্রি অন্তর করে রেখা পাবো, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, অর্ধবৃত্ত রেখা। এই যে পাশের যে রেখাগুলো, এইগুলো এই রেখাগুলোকে বলা হবে আমাদের দ্রাঘিমা রেখা। ওকে, এই রেখাগুলোকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা। এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা। ওকে, এই দ্রাঘিমা রেখার সাহায্যেই কোন একটা দেশ কতটা পূর্বে না কতটা পশ্চিমে সেটা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলো মূল মধ্যরেখা, যেটা অলরেডি আমরা প্রথমেই বলে দিলাম। মূল মধ্যরেখাটা কি? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত হবে যে কাল্পনিক অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত এবং পৃথিবীকে পূর্ব আর পশ্চিম দুটো গোলার্ধে ভাগ করেছে, তাকেই কিন্তু বলা হয় মূল মধ্যরেখা। এটি ভূকেন্দ্রিক 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই এর মানও 0 ডিগ্রি। নিরক্ষরেখা যেহেতু 0 ডিগ্রি ছিল, এটা কিন্তু 0 ডিগ্রি হবে। ওকে, আন্তর্জাতিক তারিখ রেখা মনে রাখবে, এই যে যেটা হচ্ছে এটা পৃথিবী, তো মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা, এর মান 0 ডিগ্রি। পৃথিবী এরকম গোল, তো সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা 0 ডিগ্রি, ঠিক তার উল্টা দিকে আমরা যে রেখাটা পাবো সেটাকে বলবো মূল মধ্য আন্তর্জাতিক তারিখ রেখা। আর ওটার মান কত না 180 ডিগ্রি কিন্তু এটার মান। ওকে, আচ্ছা, এটি দ্বারা কিন্তু বার আর তারিখ নির্ণয় করা হয় এই 180 ডিগ্রি তারিখ রেখার সাহায্যে বা দ্রাঘিমা রেখার সাহায্যে। এরপরে ভূগোলে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন ধরে, AM ও PM এর পুরো নাম কি বা এটা জিনিসটা কি? AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, আর এটা মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান। বলছে কোনো জায়গায় এক মধ্যাহ্ন থেকে পরের দিন মধ্যাহ্ন পর্যন্ত স্থানীয় সময়কে দুটো অংশে ভাগ করা হয়েছে। ঠিক আছে, বলছে দেখো দুপুর 12টার পরে, যখন দুপুর 12টা বাজবে ঠিক তারপর থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত সময়কে বলা হয় PM। PM মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান, আর সংক্ষেপে PM। এবং মধ্যরাত্রি 12টার পর থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত যে সময়, সেই সময়টাকে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান বা AM। ঠিক আছে, এটাকে কি বলা হবে? অ্যান্টি মেরিডিয়ান বা AM। 13 নম্বর প্রশ্ন আছে দেখো, 13 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম। বলছে কোনো দেশ বা অঞ্চলের একটি বা কয়েকটি দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে সারা দেশের বা অঞ্চলের যে সময় নির্ধারণ করা হয় তাকে বলছে প্রমাণ সময়। তাহলে আমাদের দেশ কিন্তু দেখবে পূর্ব থেকে পশ্চিমে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তার মধ্যে ঠিক মাঝে যে মানটা, সেই মানটাকে ভারতের ক্ষেত্রে কিন্তু প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। আর প্রমাণ দ্রাঘিমার যে সময়টা, সেই সময়টাকে গোটা ভারতবর্ষের কিন্তু প্রমাণ সময় হিসাবে ক্যালকুলেশন করা হয়। বলছে পূর্ব পশ্চিমে বিস্তৃত কোনো দেশের উপর দিয়ে বহু দ্রাঘিমা রেখা প্রসারিত হয়, ফলে অসংখ্য স্থানীয় সময় দেখা যায়। মনে হবে যে দেশগুলো এরকম পূর্ব পশ্চিম দিকে অনেকটা পর্যন্ত বিস্তৃত, সে দেশে অনেকগুলো দ্রাঘিমা রেখা থাকবে, তাই না? তো তার ফলে কি হচ্ছে, সেই দেশে একের বেশি একাধিক কিন্তু এই প্রমাণ সময় কিন্তু থাকে। আচ্ছা, স্থানীয় সময় অনুসারে রেল, বিমান, ডাক, তার বিতার, বেতার, দূরদর্শন, অফিস, আদালত এগুলো কিন্তু কাজ চালানো অসম্ভব। তাই এগুলোকে কি বলা হয়? একের বেশি অনেকগুলোকে স্থানীয় সময় বা প্রমাণ সময় ধরা হয়ে থাকে। ঠিক আছে, চলো মহাবৃত্ত, গ্রেট সার্কেল। ঠিক আছে, ভূগোলকে বা গ্লোবে অঙ্কিত যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্র আর ভূগোলকের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে তাকেই বলছে মহাবৃত্ত। আমরা গ্লোব দেখেছি, সেই গ্লোবের উপর দিয়ে যে আমরা রেখাটা টানবো, একটা পূর্ণবৃত্ত রেখাগুলো টানবো, যেটা সবচেয়ে বড় হবে এবং যেটার কেন্দ্র আর ভূগোলকের কেন্দ্র একদম একটা বিন্দুতে অবস্থিত হবে, সেটাকে বলবো আমরা গ্রেট সার্কেল। ঠিক আছে, তাহলে এটা ধরো একটা সার্কেল, বা এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সেই পৃথিবীর কেন্দ্র আর এই সার্কেলের কেন্দ্র একটা বিন্দুতে অবস্থিত। আসলে এখানে পৃথিবীর কেন্দ্র তো এরকম দেখানো যায় না, যেহেতু গ্লোবের কথা বলেছে, পৃথিবীর ক্ষুদ্র পরিরূপ হচ্ছে গ্লোব, সে গ্লোবের কেন্দ্র আর হচ্ছে এই বৃত্তের যে কেন্দ্র সেটা কিন্তু একটাই বিন্দুতে যদি থাকে সেটাকে আমরা বলবো গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল অনেক হতে পারে, শুধু এইভাবে হলে তা না, এটা যদি এইভাবে গিয়ে এইভাবে হয়, এটারও কেন্দ্র এই রেখাটারও কেন্দ্র, ঠিক আছে, সেটাও কিন্তু একটা গ্রেট সার্কেল হবে। ওকে, আচ্ছা, বৃহত্তম ব্যাসার্ধ, এটি হলো সবচেয়ে বড় ব্যাসার্ধ ও পরিধিযুক্ত অঙ্কিত বৃত্ত।
ঠিক আছে, যার থেকে আর বড় কোনো বৃত্ত ভূগোলকে আঁকা যায় না, ফলে বক্রতা সবচেয়ে কি হবে, কম হবে। আচ্ছা, মহাবৃত্তের কেন্দ্র আর ভূগোলকের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে। আচ্ছা, মহাবৃত্ত বরাবর ভূগোলককে কাটলে সেটি সমান দুটি ভাগে ভাগ হয়। আমি যদি এই বরাবর পৃথিবীটাকে কেটে দেই তবু দুটো ভাগ হবে, এই বরাবর পৃথিবীটাকে যদি কেটে দেই তবুও দুটো কিন্তু ভাগ হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলো 15 নম্বর প্রশ্ন। মনে রাখবে, ফ্রান্সে প্রমাণ দ্রাঘিমা রেখা আর সময় অঞ্চলের সংখ্যা সবচেয়ে বেশি। কতগুলো আছে? 12টা আছে। ঠিক আছে, কোনো কোনো বইতে রাশিয়া লেখা আছে। রাশিয়াতে কিন্তু প্রমাণ সময় বা স্থানীয় সময়ের যে অঞ্চল সেটা হচ্ছে 11টা। আর ফ্রান্সে কতগুলো আছে? ফ্রান্সে কিন্তু 12টা আছে। ওকে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন দেশের প্রমাণ সময় বা স্থানীয় সময় অঞ্চল সবচেয়ে বেশি, তাহলে উত্তর হবে কিন্তু ফ্রান্স। 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত হয়? মনে রাখবে, তাহলে অক্ষরেখা তো এরকম পূর্ব পশ্চিমে বিস্তৃত। এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে এই যে অক্ষরেখা আর এই যে অক্ষরেখা, এই দুটোর মাঝে তো একটা গ্যাপ থাকবে, তাই না? এই গ্যাপটা কিন্তু 111 কিলোমিটার। কত না? 111 কিলোমিটার। আর উত্তর থেকে দক্ষিণে কি এগুলো দ্রাঘিমা রেখা আছে। ঠিক আছে, এই যে নিরক্ষরেখা বরাবর এই দ্রাঘিমা রেখার এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে, তাহলে এটা একটা দ্রাঘিমা, এটা একটা দ্রাঘিমা। নিরক্ষরেখাতে এই ব্যবধানটা সবচেয়ে হবে। আর মেরুবিন্দুতে কি হবে? এগুলো প্রত্যেকটা তো একই জায়গাতে আছে, তাই না? তো মেরুবিন্দুতে কিন্তু দুটো দ্রাঘিমার মধ্যে দূরত্ব 0 হয়, আর নিরক্ষরেখাতে সবচেয়ে বেশি হয়। তাহলে নিরক্ষরেখার উপরে দুটো দ্রাঘিমা রেখার মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটার মান কত? 111.3 কিমি। এটাকে মনে রাখতে হবে, পরীক্ষাতে এটা আসে। মনে রাখবে, অক্ষরেখা বরাবর পূর্ব অথবা পশ্চিম দিকে গেলে জলবায়ু একই থাকে কিন্তু সময়ের পার্থক্য হয়। ঠিক আছে, তাহলে অক্ষরেখা ধরো ধরো এটা একটা অক্ষরেখা, এর মান কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি দক্ষিণ হবে এটা। তাহলে এই অক্ষরেখা বরাবর আমি এখান ছিলাম, এখান থেকে আমি এখানে আসলাম, তাহলে অক্ষরেখা বরাবর জলবায়ু একই থাকবে। কিন্তু দেখো, এটা আস্তে আস্তে কি পূর্ব দিকে চলে গেলাম, তখন কি হবে? সময়টা চেঞ্জ হবে। ওই কথাটা এখানে বলেছে, দেখো, অক্ষরেখা বরাবর পূর্ব অথবা পশ্চিম দিকে গেলে জলবায়ুটা একই থাকবে কিন্তু সময়ের পার্থক্য হবে। ঠিক আছে, আর এটা ধরো দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখা, এটা একটা দ্রাঘিমা রেখা। আমি এদিক থেকে আস্তে আস্তে এদিকে চলে গেলাম, উত্তর দিকে কি হলে, উত্তর দিকে গেলে কি হবে? জলবায়ুটা কি হবে? চেঞ্জ হবে, কিন্তু সময়টা একই থাকবে। ঠিক আছে, জলবায়ুটা চেঞ্জ হলেও সময়টা কি থাকবে না? একই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা তাই বলেছে, দেখো, দ্রাঘিমা রেখা বরাবর উত্তর অথবা দক্ষিণ দিকে গেলে জলবায়ুটা পরিবর্তন হবে কিন্তু সময়টা কি থাকবে না? সময়টা একই থাকবে। ওকে, এই 17 নম্বর 18 নম্বরটা কিন্তু ভাইটাল প্রশ্ন, দেখে নিও ভালো করে। আচ্ছা, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটা একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, আমরা এদিকে লিখবো দ্রাঘিমা, ভালো করে বুঝবে এটা, আর পারলে এটাকে খাতাতে টুকে নেবে। তোমরা যারা টিউশন পড়াও না নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, তো তাদেরকে অন্তত বলবো এই জিনিসটাকে টুকে নেবে, ইন্টারভিউতে কিন্তু ধরতে পারে বা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এদিকে লিখবো দ্রাঘিমা আর এদিকে লিখবো সময়। ঠিক আছে, আমরা যদি দ্রাঘিমা 1 ডিগ্রির কথা বলি, তাহলে সময়ের পার্থক্য কত হবে? 4 মিনিট হবে। বুঝতে পারলাম? তার মানে যদি আমরা যেখানে আছি সেখান থেকে যদি 1 ডিগ্রি পূর্ব দিকে যাই, তাহলে 4 মিনিট এগিয়ে যাবে। আরো 1 ডিগ্রি পূর্ব দিকে গেলাম, আরো 4 মিনিট করে এগিয়ে যাবে। আর এখান থেকে যদি পশ্চিম দিকে যাই, তাহলে 4 মিনিট করে কি হবে? পিছাবে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় না? 4 মিনিট হয়। ওকে, এরপর ধরো এই ডিগ্রি, এটাকে যদি আমি বলি 15 ডিগ্রি, 15 ডিগ্রি হলে সময়টা কত হবে? এখানে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, 15 ডিগ্রিতে কত হবে? 4 15 60 মিনিট। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের ডিফারেন্সটা কত হয় না? 1 ঘন্টা হয়। এরপর ধরো এই যে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রিটাকে ভাঙো। 1 ডিগ্রির মধ্যে কতগুলো মিনিট আছে? আমরা তো মিনিট ডিগ্রির ব্যাপারটা তো জানি সবাই। তো 1 ডিগ্রিকে যদি আমরা ভাঙি তাহলে 60টা মিনিট পাবো। তাহলে 60টা কি পাবো? মিনিট পাবো। আর এই মিনিটটাকে এইভাবে চিহ্ন দিয়ে কিন্তু লিখতে হয়। ওকে, তাহলে ভাবো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় হলো 4 মিনিট, আর 60 মিনিট দ্রাঘিমার পার্থক্যের সময় কত হবে? এই 4 মিনিটই হবে। এই 4 মিনিটটাকে আমরা এখন সেকেন্ড করব, তাহলে সেকেন্ড করলে কি হবে? 4 6 24, 240 সেকেন্ড হলো। বুঝতে পারলে? তাহলে দেখো আমরা কি করলাম, যে 60 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? 240 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা করি 1 মিনিট, তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে? তাহলে 240 কে কি করবো আমরা? 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 কে
4 6 24, 4 সেকেন্ড। এইটাকে ভালো করে বুঝবে। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য সবসময় কত হয়? 4 সেকেন্ড। আর 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হবে? 4 মিনিট। তাহলে এইটা 1 ডিগ্রিটা থেকে 1 মিনিট কিভাবে আসলো সেটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এই ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই খাতাতে ভালো করে টুকে রাখবে, ঠিক আছে? এটা সবাই কম বেশি জানো, তবুও যারা জানতে না অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা খাতাতে লিখে রাখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে এই জিনিসটাকে আমরা খাতায় লিখে রাখলাম, ঠিক আছে? আর একটা জিনিস বললাম, যেটা কোন স্থান যদি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হয়, যত পূর্ব স্থানে থাকবে, পূর্ব দিকে থাকবে, সেই স্থানের সময় তত এগিয়ে থাকবে। যেমন আমাদের ভারত আর বাংলাদেশের কথা হিসাব করো, আমাদের ভারতে যখন তোমার হচ্ছে 10টা বাজে, বাংলাদেশে কিন্তু তখন বাজবে 10টা 30 মিনিট, ঠিক আছে? তার মানে কি বাংলাদেশ আমাদের থেকে সময় এগিয়ে আছে না পিছিয়ে আছে? এগিয়ে আছে। আর যদি তুমি চলে যাও পাকিস্তানে, আমাদের এখানে যদি 10টা বাজে, পাকিস্তানে বাজবে কিন্তু 9টা 30। আর জেনারেলি মনে রাখবে, একটা দেশের সাথে আরেকটা দেশের যে প্রমাণ সময়, সেটার ডিফারেন্স কিন্তু সাধারণত 30 মিনিট ধরা হয়। আমাদের ভারতের প্রমাণ সময়, শ্রীলঙ্কার প্রমাণ সময় কিন্তু একই, ঠিক আছে? কিন্তু বাংলাদেশ আধ ঘন্টা এগিয়ে থাকে, আর পাকিস্তান কি করেন? আধ ঘন্টা পিছিয়ে থাকে। মনে থাকবে। আচ্ছা, এই জিনিসটা অলরেডি আমরা বুঝিয়ে দিলাম যে এটা তো 20 ডিগ্রি হবে না, এটা ভুল আছে। হ্যাঁ, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। এটা 20 ডিগ্রি না হয়ে কত হবে? এটা 15 ডিগ্রি হবে। হ্যাঁ, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 1 ঘন্টা। জাপানকে বলছে উদীয়মান সূর্যের দেশ। যেহেতু পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই সূর্য প্রথমে পূর্ব দিকে উঠবে। আর দ্রাঘিমাগত ভাবে যদি আমরা দেখি, জাপান হচ্ছে সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত, তাই যখন সূর্য উঠে প্রথম আলোটা কোন দেশ পৌঁছায়? সেটা হচ্ছে জাপান। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি নর্থ। কর্কটক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি নর্থ। সিম্পল প্রশ্ন, টেটে কিন্তু দিতেই পারে, কেননা টেটে তো সবার জিওগ্রাফি সাবজেক্ট নাও হতে পারে, অন্য সাবজেক্টরাও বসবে আর্টসের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে এইগুলো কিছু কিছু জিনিস কিন্তু টাফ বলে মনে হলেও হতে পারে। তো কর্কটক্রান্তি রেখার মান, মকরক্রান্তি রেখার মান, সুমেরু বৃত্তের মান মনে রাখবে 66.5 ডিগ্রি নর্থ। কুমেরু বৃত্তের মান 66.5 ডিগ্রি, এটা হবে সাউথ হবে, ঠিক আছে? সুমেরু বিন্দুর মান 90 ডিগ্রি নর্থ, কুমেরু বিন্দুর মান 90 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে? সু মানে উত্তর আর কু মানে দক্ষিণ, মনে রাখবে। সু মানে কি উত্তর, আর কু মানে কি না দক্ষিণ, এটাকে খেয়াল রাখবে। সুমেরু বিন্দুতে ধ্রুবতারা উন্নতি কোণ কত? 90 ডিগ্রি। ভারতের প্রমাণ সময় এটা কত ডিগ্রি দ্রাঘিমা হয়? 82 ডিগ্রি 30 মিনিট 30 মিনিট ইস্ট। এটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা। এটা কি গ্রিনিচের প্রমাণ সময় থেকে কত মিনিটে গিয়ে? 5 ঘন্টা 30 মিনিটে গিয়ে। তাহলে ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে কত ডিগ্রি, কতটা এগিয়ে থাকে? সবসময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। আর কলকাতার স্থানীয় সময়, কলকাতার দ্রাঘিমা কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা ভারতের সময় অপেক্ষা আবার 24 মিনিট এগিয়ে থাকে, ঠিক আছে? এটা কিন্তু আনঅফিসিয়ালি এগিয়ে থাকে, তাই বলে আমাদের এখানে কি 24 মিনিট আগে অফিস ছুটি হয় না? অফিসের টাইম ভারতবর্ষের সব জায়গাতে সেম, কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ভারতে যেটা সময় আর আমাদের কলকাতা যেটা সময়, সেটার মধ্যে 24 মিনিটের ডিফারেন্স আছে, মানে আমরা 24 মিনিট এগিয়ে থাকি। আর একইভাবে ভারতের পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মধ্যে 2 ঘন্টার ডিফারেন্স, কিন্তু তবুও ভারতের সব জায়গাতে অফিস টাইম কিন্তু সেম। কেন? যেহেতু ভারতের প্রমাণ দ্রাঘিমা একটাই, প্রমাণ সময় একটাই, ওই জন্য, ঠিক আছে? আচ্ছা, মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত? 180 ডিগ্রি, ঠিক আছে? এই 180 ডিগ্রিকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা, 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, এটাই বলছে মহাবিষুব। নিরক্ষরেখার উপর এই দিন কি হয়? সূর্য লম্বভাবে কিরণ দেয়। 21শে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি। 22শে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি। প্রথম দিকে অলরেডি আলোচনা করেছি। কোন স্থানের মধ্যরাত্রির পর থেকে পরবর্তী মধ্যাহ্ন পর্যন্ত সময়কে বলা হয় AM। আর প্রশান্ত মহাসাগর উপর দিয়ে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটাকে কল্পনা করা হয়েছে। প্রশান্ত মহাসাগর উপর দিয়ে কিন্তু এই রেখাটা গেছে। আচ্ছা, নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর 90 ডিগ্রি দ্রাঘিমা, এটা একটা ভালো প্রশ্ন। 90 ডিগ্রি দ্রাঘিমা এবং তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? 90 ডিগ্রি। মনে রাখবে, কোন একটা স্থানে যদি দ্রাঘিমা হয় 90 ডিগ্রি ইস্ট, এটা বলছে 90 ডিগ্রি পূর্ব, তাহলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে? 90 ডিগ্রি হবে ওয়েস্ট। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো জায়গায় দ্রাঘিমা থাকে 91 ডিগ্রি ইস্ট, তাহলে সেখানকার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কি 91 ডিগ্রি ওয়েস্ট হবে? না, এটা কিন্তু হবে 89 ডিগ্রি ওয়েস্ট। মোট কথা দুটো যোগ করলে যেন 180 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে কোন একটা জায়গায় যদি হয় 160 ডিগ্রি ওয়েস্ট
এবং তার প্রতিবাদী স্থানের দ্রাঘিমা কত হবে? আমরা কিভাবে বের করব? 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি 160 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 20 ডিগ্রি। এটা আছে ওয়েস্ট, এটা হয়ে যাবে ইস্ট। ঠিক আছে, মোট কথা দুটো কোন স্থান এবং তার প্রতিবাদী স্থানের দ্রাঘিমার মধ্যে দুটো ডিফারেন্স কিন্তু কত হবে, বা দুটো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। ওকে, কিন্তু অক্ষরেখার ক্ষেত্রে ঠিক উল্টা, যদি বলে 85 ডিগ্রি নর্থ, এই অক্ষরেখার প্রতিবাদ স্থানের অক্ষরেখা কত? সেটা কিন্তু হবে 85 ডিগ্রি সাউথ। ঠিক আছে, যদি থাকে 75 ডিগ্রি নর্থ, এর প্রতিবাদ স্থানের, এটা কিন্তু অক্ষরেখা, অক্ষরেখার ক্ষেত্রে এটা কিন্তু অক্ষরেখার হিসাব, আর আগে যেটা বললাম সেটা কিন্তু দ্রাঘিমা রেখার হিসাব। অক্ষরেখার ক্ষেত্রে যেটা থাকবে মান সেটাই হবে, শুধু ডিরেকশনটা চেঞ্জ হবে। এটা 75 ডিগ্রি নর্থ ছিল, এটা হয়ে যাবে সাউথ। ওকে, বলা যায় না, আবার এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে যে 75 ডিগ্রি নর্থ অক্ষরেখার প্রতিপাদ স্থানের অক্ষরেখার মান কত, তাহলে ওটা 75ই হবে, শুধু ডিরেকশনটা চেঞ্জ হবে, সাউথ হয়ে যাবে। এটাও কিন্তু লিখে রাখবে সবাই। আচ্ছা, এরপর কি আছে দেখো, বলছে মহাবৃত্তের অপর নাম কি? মহাবৃত্তের অপর নাম কিন্তু নিরক্ষরেখা, ওটাকে বলছে বিষুবরেখা, আর এটা হচ্ছে বৃহত্তম অক্ষরেখা। 1 ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত? এটাও একটা ভালো প্রশ্ন। তাহলে এরকম পৃথিবীতেও মাঝখান দিয়ে কি মূল মধ্যরেখা, এর মান 0 ডিগ্রি, এদিকে গেছে এক একটা কি দ্রাঘিমা রেখা, এদিকে গেছে এক একটা দ্রাঘিমা রেখা, তাই না? তো এরকম যেতে যেতে সর্বোচ্চ মান কত পাবো আমরা? এদিকে 180 ডিগ্রি, এদিকে কত পাবো আমরা? 180 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি থেকে 180, 0 ডিগ্রি থেকে কি 180 ডিগ্রি, তাই না? তাহলে মোট কত হচ্ছে? তাহলে হিসাব মতো হচ্ছে, আমরা যদি নর্মালি হিসাব করি 180 প্লাস 0 ডিগ্রি একটা, তাই না? তাহলে 8 গুণে 36 আর হচ্ছে 1, 361 হয়। কিন্তু 361 কিন্তু উত্তর হবে না। কেন হবে না বুঝে নাও ভালো করে। তাহলে প্রথমে এটা ধরো 0 ডিগ্রি, 0 ডিগ্রির জন্য আমরা 1 ধরবো, প্লাস এদিকে তারপরে 1 2 3 করতে করতে 180 পর্যন্ত যাব, 180 পেয়ে গেলাম। কিন্তু এদিকে যখন আসবো তখন কতগুলো পাবো? তখন কি 180টা পাবো না। কেন বলো তো? পৃথিবী তো এরকম গোল, পৃথিবীটা এরকম গোল, সামনে আমরা 0 ডিগ্রি দেখতে পাচ্ছি আর লাস্টে কি 180 ডিগ্রি। কিন্তু 180 ডিগ্রি রেখাটা কি একটাই, কিন্তু 180 ডিগ্রি রেখা কি দুটো না, 180 ডিগ্রি রেখা কিন্তু একটাই হবে। ওকে, তো একটা হওয়ার জন্য তাহলে এদিকে তোমার যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে যাই, আমরা কত পাবো? 179 পাবো, তাই না? 180টা পাবো না, আর প্রথম হচ্ছে 1 পাবো, 179টা পাবো। তাহলে যোগ করলে তো 360টা হচ্ছে, এখানে হয়তো মিস্টেক আছে, হ্যাঁ, এটা 360টা হবে। ঠিক আছে, তাহলে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কতগুলো হবে? 360টা হবে। ঠিক আছে, তোমরা বই দেখবে, বইতে কি লেখা আছে, যদি ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমি যেটা হিসাব করলাম কত হলো, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 180 ডিগ্রি, 1 ডিগ্রি অন্তর 360টা হলো। হ্যাঁ, আমি আরেকবার দেখে নিচ্ছি। তো মাঝখানে যেটা আছে 0, তাহলে 1 2 3 করে আমরা এদিকে ধরো 180টা পেয়ে গেলাম। ঠিক আছে, আর এদিকে 1 2 3 করে 180টা একবার পেয়ে গেলাম, তাহলে 179 হবে। তাহলে 179 180 আর মাঝখানে 0, তার মানে 360টাই হবে। হ্যাঁ, এটা মিস্টেক আছে, 359 হবে না, 360 হবে। আইএসটির পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, ভারতের প্রমাণ সময়। আইএসটির পুরো নাম কি তাহলে? ভারতের প্রমাণ সময়। ওকে, তাহলে এই গেল তোমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড সংক্রান্ত একটা সম্পূর্ণ অ্যানালাইসিস মূলক ভিডিও। শুধুমাত্র আপার প্রাইমারি না, তোমরা যারা ইন্টারভিউ যাবে অবশ্যই এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই সবাইকে ধন্যবাদ।